হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে পদার্থের গঠনের অধ্যায়টার তোমার লেকচার 3তে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা এই লেকচারে কি টপিক নিয়ে আলোচনা করব যদি একটু দেখো। উপশক্তি স্তরের ধারণা নিয়ে কথা বলবো এবং আমরা কথা বলবো হচ্ছে পরমাণুর ইলেকট্রন বিন্যাসের নীতি নিয়ে, কিভাবে আমরা ইলেকট্রন বিন্যাস করব সেটা শিখব। আমরা জানি কিছু ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস আছে, সেগুলা দেখব। পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর নিয়ে কথা বলবো, এরপর আইসোটোপ নিয়ে কথা বলবো এবং কথা বলবো হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপ এবং তাদের ব্যবহার নিয়ে। চলো আমরা প্রথমে যে টপিকটা শুরু করব সেটা হচ্ছে উপশক্তি স্তরের ধারণা। সো উপশক্তি স্তরের ধারণা বিষয়টা দিয়ে যদি আমরা একটু শুরু করি, একটু বেসিক থেকে আমি শুরু করতেছি। দেখো, তোমরা সবাই জানো যে পরমাণুর একটা কি থাকে, নিউক্লিয়াস থাকে, এবং এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন যে পথে ঘুরে সেই পথকে আমরা বলি হচ্ছে কক্ষপথ, তাই না? নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে ইলেকট্রন ঘুরে সেই পথকে আমরা কি বলি, কক্ষপথ। এখন এই যে এটাকে আমরা বলতেছি কি, কক্ষপথ বা শক্তি স্তর। আচ্ছা, কক্ষপথ বা প্রধান শক্তি স্তর বলা হয় তাকে। এখন আমরা জানি কক্ষপথ বা প্রধান শক্তি স্তরকে কি দ্বারা সূচিত করা হয়। আমি আগেই বলেছি তোমাদেরকে, কক্ষপথ বা শক্তি স্তরকে এন দ্বারা কি করা হয়, সূচিত করা হয়। তাহলে যদি তোমাকে কেউ বলে এন এর মান 1, তাহলে তুমি বুঝে নিবা হচ্ছে প্রথম কক্ষপথের কথা বলা হয়েছে। আর যদি কেউ বলে তোমাকে এন এর মান হচ্ছে 2, তাহলে বুঝে নিবা হচ্ছে দ্বিতীয় কক্ষপথের কথা বলা হয়েছে, ঠিক আছে? এন এর মান 2। আর যদি 3 নাম্বার কক্ষপথের কথা বলে তাহলে এন এর মান 3, তাহলে এন এর মান 3 হলে আমরা কি বুঝবো, 3 নাম্বার কক্ষপথ। যদি কেউ বলে এন এর মান হচ্ছে 4, তাহলে আমরা বুঝবো হচ্ছে কত নাম্বার কক্ষপথ, 4 নাম্বার কক্ষপথ। তাহলে বুঝো নিউক্লিয়াসের চারপাশে যে কক্ষপথগুলো আছে, কক্ষপথগুলোকে সূচিত করার জন্য এন দ্বারা আমরা চাইলে এগুলোকে সূচিত করতে পারি, এবং এন এর মান 1 হলে 1 নাম্বার কক্ষপথ, 2 হলে 2 নাম্বার কক্ষপথ, 3 হলে 3 নাম্বার, 4 হলে 4 নাম্বার কক্ষপথ। এভাবে আমরা বুঝে নেব। এখন হচ্ছে দেখো, এই যে কক্ষপথগুলো আছে, কক্ষপথ বা প্রধান শক্তি স্তর, এই কক্ষপথ বা প্রধান শক্তি স্তরগুলো আবার বিভিন্ন উপশক্তি স্তরে বিভক্ত হয়ে যায়, ঠিক আছে? প্রত্যেকটা কক্ষপথ আবার কিসে বিভক্ত হয়েছে, উপশক্তি স্তরে বিভক্ত হয়েছে। এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে কোন কক্ষপথ আসলে কয়টা উপশক্তি স্তরে বিভক্ত হয়। দেখো, এটা আমরা একটু দেখে নিই। প্রথমে আমরা এগুলো একটু দেখে নেব, মুখস্থ করে নেব, এরপর আমরা এগুলো বের করার টেকনিকটা জেনে নেব। দেখো, এগুলো হচ্ছে কি ছিল আমাদের কক্ষপথ। তাহলে আমরা এখন দেখব হচ্ছে উপশক্তি স্তর। উপশক্তি স্তরের সংখ্যা, কোন কক্ষপথে কয়টা উপশক্তি স্তর আছে, এগুলো আমরা দেখে নেব, ঠিক আছে? আচ্ছা দেখো, এই যে 1 নাম্বার কক্ষপথ, এই 1 নাম্বার কক্ষপথে কিন্তু উপশক্তি স্তর থাকে একটা, এটা আমরা মনে রাখবো। আমরা এগুলো বের করব পরে, এখন আপাতত মনে রাখি। 2 নাম্বার কক্ষপথে উপশক্তি স্তর থাকে 2টি, 3 নাম্বার কক্ষপথে উপশক্তি স্তর থাকে 3টি, এবং 4 নাম্বার কক্ষপথে উপশক্তি স্তর থাকে 4টি। তাহলে ব্যাপারটা একদম সহজ, কক্ষপথ যত উপশক্তি স্তরের সংখ্যাও তত। তাহলে 1 নাম্বার কক্ষপথে উপশক্তি স্তর থাকবে 1টি, আর 2 নাম্বার কক্ষপথ আবার বিভক্ত হয়ে কয়টা উপশক্তি স্তর তৈরি করেছে, 2টা উপশক্তি স্তর। 3 নাম্বার কক্ষপথ বিভক্ত হয়ে কয়টা উপশক্তি স্তর তৈরি করবে, 3টা উপশক্তি স্তর। 4 নাম্বার কক্ষপথ বিভক্ত হয়ে কয়টা, 4টা উপশক্তি স্তর তৈরি করবে। আচ্ছা, তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে 5 নাম্বার কক্ষপথ, এখানে কয়টা উপশক্তি স্তর থাকবে, তুমি বলবা 5 নাম্বার কক্ষপথেও 4টি উপশক্তি স্তর থাকবে। মনে রাখবে 4টার বেশি উপশক্তি স্তর হতে পারে না, ঠিক আছে? এখন দেখো, উপশক্তি স্তর তো আমরা দেখলাম, এখন কোন কক্ষপথে যে উপশক্তি স্তরগুলো থাকে এদের নামগুলো আমরা যদি একটু দেখে নিই। দেখো, প্রথম কক্ষপথে যে একটি উপশক্তি স্তর থাকে তার নাম হচ্ছে কি জানো, তার নাম হচ্ছে 1s। উপশক্তি স্তরের নাম কি, 1s। এখন দ্বিতীয় কক্ষপথে আমরা দেখতে পাচ্ছি, দ্বিতীয় কক্ষপথে 2টি উপশক্তি স্তর আছে। এই 2টা উপশক্তি স্তরের নাম হচ্ছে, একটার নাম হচ্ছে 2s, আর একটাকে বলবো আমরা 2p, ঠিক আছে? 3 নাম্বার কক্ষপথে কয়টা উপশক্তি স্তর আছে, 3টা উপশক্তি স্তর। এগুলোর নাম হচ্ছে কি, 3s, 3p এবং হচ্ছে 3d, ঠিক আছে? এবং এরপর দেখো, 4 নাম্বার কক্ষপথে কয়টা উপশক্তি স্তর থাকে, 4টি উপশক্তি স্তর। এগুলো হচ্ছে কি, 4s, 4p, 4d এবং কি 4f, ঠিক আছে? তাহলে দেখো, আমরা কোন শক্তি স্তরে কয়টা উপশক্তি স্তর আছে এটা জেনেছি এবং নামগুলো জেনেছি। 1 নম্বর শক্তি স্তরে আছে 1s, 2 নম্বরে আছে 2s, 2p, 3 নম্বরে আছে 3s, 3p, 3d এবং 4 নম্বরে আছে 4s, 4p, 4d, 4f, ঠিক আছে? কেউ যদি তোমাকে বলে যে 5 নাম্বার কক্ষপথে, আমরা জানি 5 নাম্বার কক্ষপথে জন্য n এর মান হবে 5, এখানে কয়টি উপশক্তি স্তর থাকবে, তাও বলবা কয়টি, 4টি। 6 নাম্বার কক্ষপথ বললে তাও 4টি, ঠিক আছে? 4টার বেশি উপশক্তি স্তর হতে পারে না। আচ্ছা, 5 নাম্বার কক্ষপথে যে 4টি উপশক্তি আছে এগুলোর নাম কি হবে, এগুলোর নাম হবে জাস্ট, এগুলার মতোই জাস্ট 5 যুক্ত হবে, 5s, একটা হবে 5p, একটা হবে 5d, একটা হবে কি
5f, ঠিক আছে। যদি বলে 6 নম্বর কক্ষপথে কয়টি উপশক্তি স্তর, তাও বলবা 4টি উপশক্তি স্তর, 4টার বেশি উপশক্তি স্তর হতে পারে না। তাহলে এগুলোর নাম কি হবে, 6s, 6p, 6d এবং 6f যদি 6 নম্বর কক্ষপথ বলে। তাহলে দেখো আমরা আপাতত 4 নম্বর কক্ষপথ পর্যন্ত জানলে হবে। দেখো 4 নম্বর কক্ষপথ পর্যন্ত আমরা এগুলো সলভ করব। দেখো তাহলে আমরা কোন কক্ষপথে কয়টা উপশক্তি স্তর আছে এগুলো জেনেছি এবং আমরা এই উপশক্তি স্তরগুলোর নামও জেনেছি, ঠিক আছে। এখন দেখো তুমি চাইলে কোন কক্ষপথে কয়টা উপশক্তি স্তর আছে এগুলো তো মুখস্থ করে ফেলছো এবং নামগুলোও জেনে ফেলছো, চাইলে আমরা এগুলো নির্ণয় করতে পারি। তাহলে চলো এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে কিভাবে আমরা উপশক্তি স্তরের সংখ্যা এবং উপশক্তি স্তরগুলো নির্ণয় করতে পারি, ঠিক আছে। আমরা তাহলে উপশক্তি স্তর, উপশক্তি স্তর, তো এই বিষয়ে কথা বললে উপশক্তি স্তর আসলে নির্ণয় করা যায় কার মাধ্যমে, সহকারী কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে। কার মাধ্যমে, সহকারী কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে, সহকারী কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে। সহকারী কোয়ান্টাম সংখ্যাকে কি দিয়ে লেখা হয়, এল দিয়ে লেখা হয়। চলো আমরা এল এর একটা সূত্র আছে, যে সূত্র জানলে আমরা চাইলে কোন কক্ষপথে কয়টা উপশক্তি স্তর, যদিও আমরা এগুলো মুখস্থ করে ফেলছি, এখন আমরা বের করার টেকনিকটা দেখবো আর কি। দেখো কোন কক্ষপথে কয়টা উপশক্তি স্তর, যে 1-এর মধ্যে একটা, 2-এ 2টা, 3-এ 3টা, 4 নম্বর কক্ষপথে 4টা উপশক্তি স্তর আছে, এগুলো আমরা দেখবো, ঠিক আছে। এখন এগুলো আমরা কিভাবে দেখতে পাবো বা কিভাবে বের করতে পারবো সেটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা তথা এল এর মাধ্যমে আমরা বের করতে পারবো। এখন এল এর একটা সূত্র আছে, মনে রাখবে, এল ইকুয়াল টু 0 থেকে n-1, n-1। চলো এবার আমরা নির্ণয় করি এই সূত্রটা, যেহেতু আমরা জানি এই সূত্রটা আমরা একটু মনে রাখবো, এল ইকুয়াল টু কি, 0 থেকে n-1, এল ইকুয়াল টু হচ্ছে 0 থেকে n-1। এখন ধরো আমরা একটু নির্ণয় করি, ধরো 1 নম্বর কক্ষপথ, 1 নম্বর কক্ষপথের জন্য n এর মান হচ্ছে 1, ঠিক আছে। এখন 1 নম্বর কক্ষপথের জন্য আমরা এল এর মান কত পাবো, দেখো 1 নম্বর কক্ষপথের জন্য n এর মান 1 না, আমরা সূত্রের মধ্যে n এর জায়গায় 1টা বসাবো। তো এখানে যদি আমরা 1 বসাই তাহলে 1 - 1 0, তাহলে 0 থেকে 0 পর্যন্ত কত হয়, 0 পাবো। অর্থাৎ এই যে 1 নম্বর কক্ষপথের জন্য আমরা কি নির্ণয় করব, এল এর মান। এখন 1 নম্বর কক্ষপথের জন্য n এর মান কত, 1 না, এই 1টা আমরা কি করব, এই সূত্রের মধ্যে বসাবো। তাহলে এখানে যদি তুমি 1 বসাও, এখানে যদি 1 বসাও তাহলে 1 - 1 0 হয়। তাহলে 0 থেকে 0 পর্যন্ত মানে কয়টা সংখ্যা, একটাই, 0 থেকে 0 পর্যন্ত হচ্ছে 0। এরপর দেখো যদি তোমাকে 2 নম্বর কক্ষপথের জন্য বলে, যদি বলা হয় 2 নম্বর কক্ষপথের জন্য এল এর মানটা নির্ণয় করো, তাহলে 2 নম্বর কক্ষপথের জন্য আমাদের এল এর মানটা কী হবে, দেখো যেহেতু কক্ষপথ 2 তার মানে n এর মান 2, তাহলে এখানে আমরা 2 বসাই। যদি আমরা এখানে 2 বসাই তাহলে 2 থেকে 1 বিয়োগ গেলে কত হয়, 1। তাহলে 0 থেকে 1 পর্যন্ত হচ্ছে কি পাচ্ছি আমরা, 0 1 পাচ্ছি। তাহলে বুঝছো আমার কথা, তাহলে আমরা এখানে কি পাইলাম, আমরা এখানে হচ্ছে 2 নম্বর কক্ষপথের জন্য এল এর মান কি পাইলাম, 0 এবং 1 পাইছি, ঠিক আছে। এরপর 3 নম্বর কক্ষপথের জন্য আমরা কি পাবো, দেখো 3 নম্বর কক্ষপথের জন্য আমরা এল এর মান কি পাবো, 3 নম্বর কক্ষপথের জন্য n এর মান হচ্ছে 3, তাহলে এখানে 3টা এখানে বসাই। তাহলে যদি এখানে বসাই তাহলে 3 থেকে 1 বিয়োগ গেলে কত, 2। তাহলে 0 থেকে 2 পর্যন্ত কত হয়, 0 1 এবং কি 2, এই মানগুলো আমরা পাচ্ছি। তাহলে 3 নম্বর কক্ষপথের জন্য আমরা এল এর মান পাচ্ছি হচ্ছে কয়টা, 3টা। 3 নম্বর কক্ষপথের জন্য আমরা এল এর মান কয়টা পাচ্ছি, 3টা, ঠিক আছে। এরপর দেখো আমরা যদি একটু লক্ষ্য করি 4 নম্বর কক্ষপথের জন্য n এর মান কত হবে, 4। তাহলে এল এর মান কত হবে, দেখো আমরা যদি এখানে 4 বসাই তাহলে আমরা কি পাচ্ছি, 4 থেকে 1 বিয়োগ দিলে কত হয়, 3। তাহলে 0 থেকে 3 পর্যন্ত কত হয়, 0 1 2 3। তাহলে আমরা 4 নম্বর কক্ষপথের জন্য এল এর মান পাইছি কয়টা, 4টা, ঠিক আছে। তাহলে দেখো এখন একটা বিষয় মনে রাখবে, যে কক্ষপথে এল এর মান যতটা সেই কক্ষপথে উপশক্তি স্তরও ততটা, ঠিক আছে। তাহলে উপশক্তি স্তর এখানে উপশক্তি স্তর কয়টা হবে, দেখো 1 নম্বর কক্ষপথের জন্য এল এর মান পাইছে একটা না, তাহলে এখানে উপশক্তি স্তর হবে একটি। যদিও আমরা এটা জানি, আগে থেকে জানি উপশক্তি স্তর 1 নম্বর কক্ষপথে একটি, 2 নম্বর কক্ষপথে 2টি, 3 নম্বরে 3টি, 4 নম্বরে 4টি। তবুও আমরা এটা বের করার টেকনিকটা শিখে নিচ্ছি। এখন দেখো 2 নম্বর কক্ষপথে আমরা এল এর মান পাইছি কয়টা, 2টা। এল এর মান যতটা উপশক্তি স্তরও ততটা থাকবে, তাহলে 2 নম্বর কক্ষপথে উপশক্তি স্তর হবে 2টা। 3 নম্বর কক্ষপথের জন্য এল এর মান পাইছে কয়টা, 3টা। তাহলে 3 নম্বর কক্ষপথে উপশক্তি স্তর হবে 3টা, এল এর মান যতটা উপশক্তি স্তরও ততটা। আর 4 নম্বর কক্ষপথে আমরা এল এর মান পাইছি, দেখো 0 1 2 3, 4টা পাইছি। তার মানে 4 নম্বর কক্ষপথে উপশক্তি স্তরও কয়টা, 4টি উপশক্তি স্তর আছে, ঠিক আছে। এখন
দেখো তাহলে আমরা কি বুঝলাম, যেই কক্ষপথে এল এর মান যতটা সেই কক্ষপথে আমরা উপশক্তি স্তরও ততটা আমরা লক্ষ্য করব। ঠিক আছে, এখন দেখো আমরা যে বিষয়টা লক্ষ্য করব, এখন যে এখানে একটা উপশক্তি স্তর আছে সেটার নাম কী হবে, এখানে দুইটা উপশক্তি স্তর আছে, দুইটা উপশক্তি স্তরের নামগুলা আমরা যদিও একবার মুখস্থ করে ফেলছি, এখানে এগুলা বের করার আমরা টেকনিকটা অবশ্যই শিখতে হবে। তিনটা উপশক্তি স্তর আছে এবং এখানে আছে চারটা উপশক্তি স্তর আছে 4 নম্বর কক্ষপথে, সেগুলোর নামগুলো আমরা একটু দেখব। তো নাম দেখার আগে আমি একটা বিষয় তোমাদেরকে একটু বলি, সেটা হচ্ছে দেখো একটা বিষয় জেনে নাও, এল এর মান যদি 0, 1 কি হতে পারে 2, 3, এগুলো আমরা দেখছি। এল এর মান কত 0, 1, 2, 3 এই মানগুলো আমরা দেখছি। এল এর মান 0 হলে মনে রাখবে এখানে যে উপশক্তি স্তর হবে তার নাম কি হবে জানো, উপশক্তি স্তর। এই উপশক্তি স্তরের নাম হবে এস উপশক্তি স্তর। আর এল এর মান যদি 1 হয় তাহলে আমরা বলবো উপশক্তি স্তরের নাম বলবো পি। আর এল এর মান যদি 2 হয় সেখানে যে উপশক্তি স্তর হবে সেটার নাম হচ্ছে ডি। আমরা একটু ধৈর্য ধরে এটা যদি দেখি আমরা ক্লিয়ার বুঝে ফেলবো একদম ব্যাপারটা। প্রথমে যদিও একটু কঠিন মনে হতে পারে, দেখো এল এর মান যদি 3 দেখি তাহলে উপশক্তি স্তর বলবো এফ। তাহলে তোমাকে যদি কেউ প্রশ্ন করে এস এর জন্য, এস উপশক্তি স্তরের জন্য এল এর মান কত, তুমি দেখো এস হচ্ছে 1 নাম্বার আসতেছে না, তুমি 1 কমায় বলবা। এস এর জন্য এল এর মান হচ্ছে 0। এখন তোমাকে যদি বলে পি এর জন্য এস পি, পিটা 2 নাম্বারে আসতেছে না, তাহলে তুমি 1 কমায় বলবা। পি এর জন্য এল এর মান বলবা 1। আচ্ছা এস পি ডি এর জন্য এল এর মান কত বলবা 2 বলবা। যেটা এস পি ডি আমার 3 নাম্বার আসতেছে না, তাহলে আমি 1 কম বলবো। ঠিক আছে, আচ্ছা যদি বলে এফ এর জন্য এল এর মান কত, দেখো এস পি ডি এফ এর জন্য এল এর মান বলবো হচ্ছে 3, মানে 1 কম বলবো। আমার হাতের গণনায় যত আসে তার থেকে 1 কম হবে এল এর মান। এখন আসো তাহলে এস এর জন্য হচ্ছে এল এর মান 0, পি এর জন্য হচ্ছে 1, ডি এর জন্য হচ্ছে 2, এফ এর জন্য হচ্ছে কি 3। এখন আমি এই বিষয়টা তুমি যদি একটু জেনে রাখো তাহলে তাহলে তুমি ব্যাপারটা এখানে অ্যাপ্লাই করে তুমি নামগুলা উপশক্তি স্তরের নামগুলা কি করতে পারবা, উপশক্তি স্তরের নামগুলা লিখতে পারবা, স্তরের নাম। দেখো এখন নামগুলা কি হবে দেখো, আচ্ছা এখানে একটা উপশক্তি স্তর, তো এর নাম কি হবে দেখো, এখানে এল এর মান 0 না, 0 এর জন্য আমরা কি জানি এস উপশক্তি স্তর। এখন যেহেতু এই এস উপশক্তি স্তরটা তোমার 1 নাম্বার কক্ষপথে, সেজন্য আমরা সামনে একটা 1 লাগাবো, 1s। ঠিক আছে, এখন আসো এখানে 2 নাম্বার কক্ষপথে উপশক্তি স্তর কয়টা, 2টা। এখন সেগুলা কি হবে দেখো, 2 নাম্বার কক্ষপথে আমরা এল এর মান পাইছি কত 0, তাহলে 0 এর জন্য হবে এস উপশক্তি স্তর, আর 1 এর জন্য হবে কি উপশক্তি স্তর। আমরা কি দেখছি 1 এর জন্য এল এর মান 1 হলে কোন উপশক্তি স্তর, পি উপশক্তি স্তর, তাহলে এস এবং পি পাবো। এখন যেহেতু এগুলো 2 নাম্বার কক্ষপথের উপশক্তি স্তর, সেজন্য আমরা কি লিখবো 2s এবং কি 2p। এখন 3 নাম্বার কক্ষপথে কয়টা উপশক্তি স্তর আছে, 3টা। এগুলা কি কি, এল এর মান আমরা পাইছি 0 এর জন্য আমরা জানি এস উপশক্তি স্তর, 1 এর জন্য আমরা জানি কি পি উপশক্তি স্তর, ঠিক আছে। 2 এর জন্য আমরা জানি কি ডি উপশক্তি স্তর। এল এর মান যদি 2 হয়, এখানে আমি লেখা দিছি, তাহলে কি উপশক্তি স্তর, ডি উপশক্তি স্তর। 1 হলে পি উপশক্তি স্তর, 0 হলে এস উপশক্তি স্তর। সেই হিসেবে আমরা যদি 0 এর জন্য পাইছি কি এস, 1 এর জন্য পাইছি পি এবং 2 এর জন্য কি পাইছি ডি উপশক্তি স্তর। তাহলে এখানে 3টা উপশক্তি স্তর আছে এবং এগুলা যেহেতু 3 নাম্বার কক্ষপথের উপশক্তি স্তর, সেজন্য নাম হবে 3s, 3p এবং 3d। ঠিক আছে, এখন 4 নাম্বার কক্ষপথে আমরা কয়টা মান পাইছি, এল এর মান পাইছি এখানে 4টা। ঠিক আছে, সেজন্য 4 নাম্বার কক্ষপথে উপশক্তি স্তরও হবে 4টা, এল এর মান যতটা উপশক্তি স্তরও ততটা। এখন এই 4টা উপশক্তি স্তরের নাম কি হবে দেখো, 0 জন্য 0 মানটার জন্য আমরা পাবো এস উপশক্তি স্তর, 1 এর জন্য আমরা পাবো পি উপশক্তি স্তর, 2 এর জন্য আমরা পাবো ডি উপশক্তি স্তর এবং 3 এর জন্য আমরা পাবো এফ উপশক্তি স্তর। তাহলে এখানে 4টা উপশক্তি স্তর পাচ্ছি, এগুলা কি এস, পি, ডি, এফ। এবং এগুলো যেহেতু 4 নাম্বার কক্ষপথের উপশক্তি স্তর, আমরা সামনে 4 বসাবো। 4 সামনের যে নাম্বার 1, 2, এখানে 3 দেখতে পাচ্ছ, এখানে 4 দেখতে পাচ্ছ, এর সামনের নাম্বারটা কিন্তু কক্ষপথ নির্দেশ করতেছে, মানে এটা কোন কক্ষপথের উপশক্তি স্তর। 4 নাম্বার কক্ষপথের উপশক্তি স্তরের আগে কি বসাবো, আমরা 4 বসাবো। তাহলে আমরা আশা করি বুঝতে পারছি, যদিও আমরা ব্যাপারটা আগেই মুখস্থ করে ফেলছি। যদি আমি এখানে একটু দেখাই, দেখো প্রথম দিকে আমরা বললাম হচ্ছে কি আমাদের কক্ষপথ যেগুলো আছে, এই কক্ষপথগুলো আবার
ছোটো ছোটো কিছু উপশক্তি স্তরে ভাগ হয়েছে এবং আমরা মুখস্থ করে ফেললাম। সেটা হচ্ছে 1 নাম্বার কক্ষপথে আছে একটা উপশক্তি স্তর, 2 নাম্বার কক্ষপথে 2টা উপশক্তি স্তর, 3 নাম্বার কক্ষপথে 3টা উপশক্তি স্তর, 4 নাম্বার কক্ষপথে 4টা উপশক্তি স্তর। ঠিক আছে, যদি তোমাকে 5 নাম্বার 6 নাম্বার 7 নাম্বার কক্ষপথ বলে তাহলে সেক্ষেত্রে কিন্তু 4টা উপশক্তি স্তরই হবে, 4টা উপশক্তি স্তরের বেশি উপশক্তি স্তর হতে পারে না। তাহলে দেখো 1 নাম্বার কক্ষপথে যে একটা উপশক্তি স্তর তার নাম হচ্ছে 1s, 2টা উপশক্তি স্তর সেগুলো হচ্ছে 2s 2p, 3টা উপশক্তি স্তর এগুলো 3s 3p 3d, 4টা উপশক্তি স্তর আছে 4 নাম্বার কক্ষপথে এগুলো হচ্ছে 4s 4p 4d 4f। তাহলে খেয়াল করো, লক্ষ্য করো ব্যাপারটা। এখন আমরা এই যে ব্যাপারগুলো প্রথমে মুখস্থ করে ফেললেও এখন কিন্তু আমরা এই যে কোন কক্ষপথে কয়টা উপশক্তি স্তর আছে সেই মান এল এর মান থেকে আমরা সেগুলো নির্ণয় করতে পারছি। আশা করি আমরা ব্যাপারটা বুঝতে পারছি। ঠিক আছে, এখন যদি আমরা এই ব্যাপারটা বুঝি, এখন আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা, কতটা ইলেকট্রন ধারণ করতে পারে কোন উপশক্তি স্তর। তাহলে ব্যাপারটা যদি একটু দেখি, দেখো আমরা কি পড়বো এখন, উপশক্তি স্তরে কি ধারণ ক্ষমতা, ইলেকট্রন ধারণ ক্ষমতা। ঠিক আছে, এখন উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা এইটা নির্ণয়ের জন্য মানে কয়টা কোন উপশক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে সেটা আমরা নির্ণয় করতে পারবো একটা সূত্র দিয়ে, সেটা হচ্ছে 2 × 12 + 1 এই সূত্র দিয়ে। ঠিক আছে, আচ্ছা যদি আমরা সূত্র দিয়ে নির্ণয় করব ব্যাপারটা, কিন্তু আগে আমরা একটু মুখস্থ করে রাখি যে কোন উপশক্তি স্তরে আসলে কয়টা ইলেকট্রন থাকতে পারে। আমরা জানি কয়টা উপশক্তি স্তর পড়লাম, s p d এবং f। তো মনে রাখবা s এর মধ্যে আসলে ইলেকট্রন থাকে হচ্ছে 2টা, p তে থাকে 6টা, d হচ্ছে 10টা, f এ হচ্ছে কি d 10, এবার মনে রাখতে পারি d 10, আর f এ 14 অর্থাৎ 14টা। আর পিটাকে যদি আমরা কি করি একটু উল্টাই দিই তাহলে 6 এর মতো হয় না, তাহলে পিতে কয়টা ইলেকট্রন থাকবে 6টা, আর এসটাকে লাগতেছে কিসের মতো এভাবে যা বা 2 এর মতো করে চিন্তা করতে পারি, তাহলে এস এর মধ্যে থাকে 2টা ইলেকট্রন, তাহলে এস এর মধ্যে 2টা ইলেকট্রন, পিতে 6টা, ডিতে 10টা, আর এফ এ হচ্ছে 14 বা 14টা ইলেকট্রন থাকে। সো এটা আমরা চাইলে মুখস্থ করে ফেলতে পারি এবং চাইলে আমরা এই সূত্র দিয়ে সেটা নির্ণয় করে দেখাতে বললে পরীক্ষায় সেক্ষেত্রে দেখাতে পারি। যেমন ধরো যদি তোমাকে কেউ প্রশ্ন করে পি এর মধ্যে, আমরা যদিও জানি পি এর মধ্যে 6টা ইলেকট্রন থাকবে, ঠিক আছে, পি এর ভিতরে কয়টা ইলেকট্রন থাকতে পারে 6টা। যদিও তোমাকে কেউ নির্ণয় করতে বলে পি এর ইলেকট্রন সংখ্যা, পিতে ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো, তাহলে তুমি কোন সূত্র ইউজ করবা, সূত্র ইউজ করবা হচ্ছে 2 × 12 + 1। এখন আসো আমরা এই সূত্র দিয়ে আমরা পি এর মধ্যে কয়টা ইলেকট্রন থাকতে পারে সেটা নির্ণয় করব। দেখো পি এর মধ্যে যদি 6টা ইলেকট্রন থাকতে পারে এটা আমরা জানি, সেটা এখন নির্ণয় করে দেখাবো। দেখো এখানে আছে 2, সূত্রের মধ্যে 2 আছে 2 বসালাম, এখানে সূত্রের 2 আছে 2 বসালাম, এখানে এল আছে, এল এর মান কত হবে আমরা জানি, আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম, সেটা হচ্ছে কি এল এর মান 0 হলে এস উপশক্তি স্তর, 1 হলে পি উপশক্তি স্তর, 2 হলে ডি উপশক্তি স্তর, 3 হলে এফ উপশক্তি স্তর। তাহলে পি এর জন্য আমরা এল এর মান কত পাবো, এল এর মান পাবো 1, সেটা 1টা বসাইলাম, প্লাস হচ্ছে 1, তাহলে কত হয় 2 একে 2, 2 একে 3, 3 দুগুণে কত হয় 6। তাহলে আমরা দেখতে পাইলাম কি পি এর মধ্যে কয়টা ইলেকট্রন থাকবে, 6টা ইলেকট্রন থাকবে। এখন একইভাবে আমরা চাইলে নির্ণয় করতে পারি, সেটা হচ্ছে ডি এর মধ্যে আমরা জানি 10টা ইলেকট্রন থাকে ডি উপশক্তি স্তরে, সেটা যদি আমরা একটু নির্ণয় করে দেখাই, ধরো ডি উপশক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে, সূত্র হচ্ছে এটা 2 × 12 + 1। এখন এক্ষেত্রে 2 বসাবো, আবার 2, সূত্রের মধ্যে এল আছে। এখন ডি উপশক্তি স্তরের জন্য এল এর মান কত, দেখো এস পি ডি 3 নম্বরে আসতেছে না ডিটা, তাহলে 1 কম বলবো, 1 কম মানে কত, ডি এর জন্য এল এর মান কত হবে 2, দেখো ডি এর জন্য এল এর মান হচ্ছে 2, তাহলে এখানে 2 লিখবো, প্লাস হচ্ছে 1, তাহলে কি হয় 2 দুগুণ 4, 4 একে কত 5, 5 দুগুণ কত হয় 10। তাহলে বুঝছো, একইভাবে তুমি যদি নির্ণয় করো এফ এর মধ্যে, এফ এর ক্ষেত্রে এখানে কি হবে, এফ এর ক্ষেত্রে কি হবে, এফ এর ক্ষেত্রে হবে 2, 2, এল এর মান হবে কত, এফ এর জন্য 3, এস পি ডি এফ, তো এফ 4 নাম্বার আসলো না, তাহলে আমরা এল এর মান কত বলবো 3, 1 কম বলবো, প্লাস 1, তাহলে 3 দুগুণ 6, 6 একে 7, 7 দুগুণ কত হয় 14। ঠিক আছে, একইভাবে তুমি যদি এস এর মধ্যে ইলেকট্রন সংখ্যা, এস এর মধ্যে কয়টা ইলেকট্রন আছে 2টা, তাহলে এস এর মধ্যে কি হবে, এস এর জন্য 2, 2 × এল এর মান কত, এল এর মান হচ্ছে 0, এস এর জন্য এল এর মান কত 0, এস হচ্ছে আমাদের গণনায় 1 নম্বরে আসতেছে, সেজন্য 1 কম বললে কত হয় 0, তাহলে 0 প্লাস কত 1, তাহলে 0 হয়ে যাবে, 0 + 1, 1, 2 একে 2, তাহলে এস এর মধ্যে কয়টা ইলেকট্রন আছে, 2টা ইলেকট্রন থাকবে। তাহলে আমরা বুঝতে পারছি কোন উপশক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকবে সেই বিষয়টা আমরা ক্লিয়ার করতে পারছি। সো আমাদের বইয়ে এখন দেখো এরকম একটা
ছক আছে, ঠিক আছে, টেবল আছে। সো এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে যে কোন কক্ষপথে কয়টা উপশক্তি স্তর এবং কয়টা ইলেকট্রন আছে সেগুলো দেখাতে বলে। চাইলে আমরা এখান থেকে ব্যাপারগুলো একটু ক্লিয়ার করে দিই, আবার একটু দেখাই তোমাদেরকে। দেখো এখানে যদি আমরা একটু লক্ষ্য করি, শক্তি স্তর যদি হয় 1 নাম্বার, 2 নাম্বার শক্তি স্তর, 3 নাম্বার শক্তি স্তর এবং 4 নাম্বার শক্তি স্তর। তো 1 নাম্বার শক্তি স্তরের জন্য এল এর মান কত হবে? এল এর মান নির্ণয় সূত্র হচ্ছে কি 0 থেকে n-1 এটা, ঠিক আছে। তো এই সূত্র মতে আমরা কিছুক্ষণ আগে দেখলাম 1 নাম্বার কক্ষপথের জন্য এল এর মান হবে 0, 2 নাম্বার কক্ষপথের জন্য পাই 0 1, 3 নাম্বার কক্ষপথের জন্য পাই 0 1 2, 4 নাম্বার কক্ষপথের জন্য পাইছি 0 1 2 3, ঠিক আছে। এখন লক্ষ্য করো, এই যদি এখানে অরবিটালের প্রতীক দেখো, 1 নাম্বার কক্ষপথে যে একটা উপশক্তি স্তর থাকবে, যেহেতু 1 নাম্বার কক্ষপথের জন্য এল এর মান একটা, উপশক্তি স্তর একটা বা অরবিটালও একটা, সেই অরবিটালের নাম হবে এস। আর 2 নাম্বার কক্ষপথের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এল এর মান 2টা, 0 এর জন্য আমরা এস পাবো, 1 এর জন্য আমরা পাবো পি। 3 নাম্বার কক্ষপথে আমরা কি দেখতে পাচ্ছি? এল এর মান কয়টা দেখতে পাচ্ছি? 3টা। তো 0 এর জন্য পাবো এস উপশক্তি স্তর, 1 এর জন্য পাবো পি, 2 এর জন্য পাবো ডি। এখন 4 নাম্বার কক্ষপথের জন্য আমরা এল এর মান দেখতে পাচ্ছি 4টা, এখানে উপশক্তি স্তরও 4টা, 0 এর জন্য এস উপশক্তি স্তর, 1 এর জন্য আমরা দেখলাম পি উপশক্তি স্তর, 2 এর জন্য ডি এবং 3 এর জন্য আমরা কি দেখলাম পেলাম? এফ উপশক্তি স্তর আমরা দেখলাম। এখন এল অনুযায়ী অরবিটালের নাম দেখো, এটা যেহেতু 1 নাম্বার কক্ষপথের উপশক্তি স্তর, এটাকে আমরা 1s বলবো। এই দুইটা যেহেতু 2 নাম্বার কক্ষপথের, এগুলোর নাম হবে 2s 2p। এই 3টা যেহেতু 3 নাম্বার কক্ষপথে, সেজন্য এগুলোকে বলবো আমরা 3s 3p এবং 3d। এবং এগুলো যেহেতু 4 নাম্বার কক্ষপথে, সেজন্য এগুলোকে বলবো 4s, এটা হচ্ছে 4p এবং 4d এবং 4f, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যা। এখন তোমরা জানো হচ্ছে কোন অরবিটালে কয়টা ইলেকট্রন থাকবে। এখানে এস এর মধ্যে থাকবে হচ্ছে 2টা ইলেকট্রন, এখানে এসপি এর মধ্যে এখানে থাকবে 2টা, এখানে থাকবে কয়টা? 6টা ইলেকট্রন। এস এর মধ্যে থাকবে 2টা ইলেকট্রন, 2পিতে থাকবে 6টা ইলেকট্রন। আমরা কিছুক্ষণ আগে দেখলাম এস এর মধ্যে 2টা, পি এর মধ্যে 6টা, ডি এর মধ্যে 10টা ইলেকট্রন, এফ এর মধ্যে কয়টা ইলেকট্রন থাকতে পারে? 14টা। তাহলে খেয়াল করো, এখন এরপর হচ্ছে আমরা দেখব হচ্ছে এই 3টা অরবিটাল যেগুলো হচ্ছে 3 নাম্বার কক্ষপথের, এই 3 নাম্বার কক্ষপথের 3টা অরবিটালের মধ্যে কয়টা ইলেকট্রন থাকবে? দেখো এস এর মধ্যে কয়টা? এস এর মধ্যে 2টা, পি এর মধ্যে 6টা, ডি এর মধ্যে কয়টা ইলেকট্রন থাকবে? 10টা। এরপর দেখো 4 নাম্বার কক্ষপথে, 4 নাম্বার কক্ষপথে আমরা দেখতে পাচ্ছি 4টা উপশক্তি স্তর আছে, 4টা উপশক্তি স্তর, এগুলোর নাম হচ্ছে 4s 4p 4d এবং 4f। এগুলোর মধ্যে কি কয়টা ইলেকট্রন থাকবে? এখানে এস এর মধ্যে থাকবে 2টা, 4s এ 4p-তে থাকবে 6টা, 4d-তে থাকবে 10টা এবং 4f-এ থাকবে কয়টা ইলেকট্রন? 14টা ইলেকট্রন। তাহলে এখন আসো, এই যে 1 নাম্বার কক্ষপথে একটা উপশক্তি স্তর আছে 1s, তার মধ্যে থাকবে 2টা ইলেকট্রন, তার মানে এই শক্তি স্তরের মধ্যে মোট ইলেকট্রন সংখ্যা হবে 2, ঠিক আছে। আচ্ছা, এখন 2 নাম্বার কক্ষপথে কয়টা অরবিটাল আছে? উপশক্তি স্তর বা অরবিটাল আছে 2টা, 2s 2p। 2s এর মধ্যে 2টা ইলেকট্রন থাকবে, 2p-তে থাকবে 6টা, তাহলে 2 নাম্বার কক্ষপথে টোটাল ইলেকট্রন হচ্ছে কয়টা? 8টা, ঠিক আছে। এখন 3 নাম্বার কক্ষপথে দেখো, এখানে 3টা অরবিটাল আছে 3s 3p 3d। 3s এর মধ্যে 2টা, 3p-র মধ্যে 6টা, 3d-তে 10টা। তাহলে এই 3 নাম্বার কক্ষপথের 3টা অরবিটালের ভিতরে টোটাল ইলেকট্রন থাকবে হচ্ছে 18টা, অর্থাৎ 3 নাম্বার কক্ষপথে 18টা ইলেকট্রন আছে। 18টা ইলেকট্রনগুলো 2টা আছে পিতে, 6টা আছে কোথায়? 2টা আছে এসে, 6টা আছে পিতে আর 10টা আছে ডিতে। এখন 4 নাম্বার কক্ষপথে ইলেকট্রন থাকবে হচ্ছে কয়টা? 32টা। এই 32টা ইলেকট্রনের মধ্যে এস এর মধ্যে থাকবে 2টা ইলেকট্রন, পি এর মধ্যে থাকবে 6টা, ডি এর মধ্যে 10টা এবং এফ এর মধ্যে 14টা। এবং এইগুলা যোগ করলে আমরা পাচ্ছি কয়টা ইলেকট্রন? 32টা ইলেকট্রন, ঠিক আছে। আমরা চাইলে কোন কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে এটা কিন্তু 2n² সূত্র দিয়ে নির্ণয় করতে পারি। 2n²। দেখো আমরা যদি এখানে দিই, ধরো 3 নাম্বার কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে, তাহলে এক্ষেত্রে 3 নাম্বার কক্ষপথ হলে n এর মান 3 হবে, তাহলে 3s², 3 3-কে 9, 9 2 কত? 18। তাহলে দেখো তো 3 নাম্বার কক্ষপথে, এই যে 3 নাম্বার কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 18টা ইলেকট্রন আছে। এভাবে তুমি 4 নাম্বার কক্ষপথে দেখবা 32টা, 2 নাম্বারে 8টা এবং 1 নাম্বারে দেখবা কয়টা ইলেকট্রন থাকবে? 2টা ইলেকট্রন থাকবে। তাহলে আমরা দেখো কোন কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে এবং ইলেকট্রনগুলো কোন উপশক্তি স্তরে কীভাবে বিন্যস্ত আসে সেগুলো আমরা এই টেবলের মাধ্যমে আমরা উপস্থাপন করলাম। তোমরা এই টেবলটা একটু ভালো করে দেখে নিবা, কারণ হচ্ছে এখান থেকে তোমার সিকিউ প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আশা করি বুঝছি হচ্ছে উপশক্তি স্তরের ধারণা, বিষয়গুলো আমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এবং আমরা এখন যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতি।
তো পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতিটা শুরু করার আগে আমরা আসলে একটা বিষয় নিয়ে বুঝতে হবে, সেটা হচ্ছে উপশক্তি স্তরের শক্তি। সেটা কি? উপশক্তি স্তরের শক্তি। তো আমরা যে দেখি হচ্ছে, দেখো যেমন ধরো 4s 4p কোথার কথা 3s 3d, এই যে উপশক্তি স্তরগুলো আমরা দেখি 1s 2s 2p, এই উপশক্তি স্তরগুলো আসলে কার থেকে কার শক্তি বেশি সেটা আমরা আসলে বুঝতে হবে এই ইলেকট্রন বিন্যাসের নিয়মটা পড়ার আগে। সো এখন উপশক্তি স্তরের শক্তি নির্ণয়ের জন্য একটা সূত্র আমরা ইউজ করব, সেটা হচ্ছে n+l। n+l, তো n+l এই সূত্রের মান নির্ণয়ের মাধ্যমে আমরা বুঝতে পারবো কোন অরবিটালের শক্তি বেশি, কোন অরবিটালের শক্তি কম। তাহলে দেখো আমরা যদি একটা এক্সাম্পল হিসেবে বলি, ধরো তোমাকে যদি বলা হয় 4s এবং এই 4p, এই দুইটার মধ্যে 4s এবং 4p এই দুইটার মধ্যে কার শক্তি আসলে বেশি, ঠিক আছে? সো সেটা নির্ণয় করার জন্য আমরা যে সূত্র ইউজ করব সেটা হচ্ছে n+l। এখন এই সূত্রটা ইউজ করব। এখন ধরো আমরা প্রথমে 4s এর শক্তিটা নির্ণয় করি। 4s, এখন 4s এর মধ্যে দেখো 4s সামনে যে তুমি নাম্বারটা দেখতে পাচ্ছ 4, এটা মূলত কক্ষপথ। তো তার মানে 4s হচ্ছে 4 নাম্বার কক্ষপথের একটা উপশক্তি স্তর। তো 4 নাম্বার কক্ষপথের জন্য আমরা জানি n এর মানও হবে কত? 4 প্লাস। এখন s এর জন্য, s উপশক্তি স্তরের জন্য l এর মান কত হয়? 0। আমরা দেখেছিলাম হচ্ছে কি 0 এর জন্য হচ্ছে s উপশক্তি স্তর, 1 এর জন্য p উপশক্তি স্তর, 2 এর জন্য d উপশক্তি স্তর এবং 3 এর জন্য f উপশক্তি স্তর। দেখো তাহলে s4 হচ্ছে কক্ষপথের জন্য 4 নম্বর কক্ষপথ, আর s এর জন্য l এর মান হচ্ছে কত? 0। তাহলে সেই হিসেবে n+l এর মান, অর্থাৎ 4s এর জন্য n+l এর মান কত হয়? 4, ঠিক আছে? এখন যদি তুমি 4p এর জন্য n+l এর মান নির্ণয় করো, তাহলে দেখো তাও সূত্র কি হবে? সূত্র হবে n+l, এটা n এর মান হবে কত? 4, যেহেতু এটা 4 নম্বর কক্ষপথ, সামনে 4 আছে, 4 নম্বর কক্ষপথের উপশক্তি স্তর, এবং এরপর হচ্ছে কত? p এর জন্য l এর মান কত হবে? দেখো p এর জন্য l এর মান হচ্ছে কত? 1, ঠিক আছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে পাচ্ছি হচ্ছে 5। তাহলে 4p এর জন্য n+l এর মান পাচ্ছি 5 এবং 4s এর জন্য n+l এর মান পাচ্ছি 4, ঠিক আছে? মনে রাখবে যার n+l এর মান কম, ঠিক আছে, তার শক্তিও কম। তাহলে সেই হিসেবে আমরা কি বলতে পারি? দেখো সেই হিসেবে আমরা যদি একটু লিখি, এখানে হচ্ছে তোমার কোন উপশক্তি স্তর? দুইটা উপশক্তি স্তর, একটা হচ্ছে 4s, একটা হচ্ছে 4p, ঠিক আছে? এই দুইটার মধ্যে শক্তি হচ্ছে কার বেশি? 4p এর বেশি এবং 4s এর শক্তি কম, কারণ 4s এর n+l এর মান কম এবং এটার n+l এর মান বেশি, ঠিক আছে? তাহলে যার n+l এর মান বেশি হবে তার শক্তি বেশি, যার কম হবে তার শক্তি কম। তাহলে একইভাবে যদি তোমাকে আমি বলি, একইভাবে যদি তোমাকে বলা হয়, ধরো এই যে 3p এবং 3d এর মধ্যে কার শক্তি তোমার বেশি? এখন আমরা n+l এর মান নির্ণয় করব 3p এর জন্য। এখানে n এর মান হবে 3 নম্বর কক্ষপথ, আর প্লাস p এর জন্য l এর মান কত? p এর জন্য l এর মান হচ্ছে 1, p এর জন্য l এর মান কত? 1। তাহলে আমরা পাচ্ছি কত? 3 + 1 4। এখন এই যে 3p এর জন্য n+l এর মান পাইলাম হচ্ছে 4। এখন 3d এর জন্য n+l এর মান কত হয়? তাহলে n এর মান হচ্ছে, যেহেতু 3d 3 নম্বর কক্ষপথ, 3 নম্বর কক্ষপথের জন্য n এর মানও 3 প্লাস l এর মান কত হবে? d এর জন্য l এর মান, d এর জন্য spd, d এর জন্য l এর মান কত হবে? 2, ঠিক আছে? d এর জন্য l এর মান হবে 2, এক কমা হিসাব করব, ঠিক আছে? দেখো d এর জন্য l এর মান হচ্ছে 2। তাহলে 3 + 2 হিসাব করলে কত হয়? 3 + 2 হিসাব করলে হয় কত? 5, ঠিক আছে? তাহলে দেখতে পাচ্ছ এখানে 3d এর জন্য কত পাইলাম? n+l এর মান হচ্ছে 5 পাইলাম। তাহলে যদি তোমাকে বলা হয় যে 3p এবং 3d এর মধ্যে কার শক্তি হচ্ছে কম, বলবা হচ্ছে সেক্ষেত্রে 3p এর শক্তি কম, কারণ 3p এর n+l এর মান কম। দেখো আরেকটা তোমাদের ব্যতিক্রম যদি আমি বলি, যেমন তোমাকে যদি কখনো প্রশ্ন করে এরকম যে ধরো 4s এবং 3p, ঠিক আছে, এই দুইটার মধ্যে কার শক্তি তুমি বেশি বলবা, ঠিক আছে? দেখো 4s এর ক্ষেত্রে এখানে কত হবে? 4 + 0, তাহলে হয় 4, আর এক্ষেত্রে কত হয়? 3p এর ক্ষেত্রে 3 + 1, তাহলে কত হয়? তাও হয় কত? 4। তাহলে দেখো তো 4s এর ক্ষেত্রে আমরা n+l এর মান 4 পাইলাম, আর 3p এর ক্ষেত্রে n+l এর মান কত পাইলাম? 4 পাইলাম, ঠিক আছে? তাহলে দেখো তো এই 4s এবং 3p এর মধ্যে কার শক্তি এখন বেশি হিসাব করবা, কারণ দুইটারই তো n+l এর মান সমান, তাই না? যদি দেখো যে দুইটারই n+l এর মান সমান হয়, তাহলে দেখবা হচ্ছে কোনটার n এর মান ছোট। দেখো এই দুইটার
মধ্যে এটার n এর মান হচ্ছে 3 আর এটার n এর মান হচ্ছে 4, তাহলে n এর মান ছোট হচ্ছে 3p এর, তাহলে সেক্ষেত্রে 3p এর শক্তি কম হবে আর 4s এর শক্তি বেশি হবে। তাহলে কি বুঝলাম, যদি দুইটা অরবিটালের মধ্যে n প্লাস l এর মান যদি সমান হয়, ঠিক আছে, তাহলে যার মধ্যে আমরা কি দেখব, যার মধ্যে তোমার n এর মান কম তার শক্তি কি ধরবো, কম ধরবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এই n প্লাস l এর মাধ্যমে আমরা কি করতে পারি, উপশক্তি স্তরের শক্তি নির্ণয় করতে পারি, অর্থাৎ কার শক্তি বেশি কার শক্তি কম সেটা আমরা নির্ণয় করতে পারি। তো এখন আসো আমরা ইলেকট্রন বিন্যাসের নীতিটা একটু পড়ি। বলছে কি, তোমার যদি এখানে একটু দেখো, লক্ষ্য করো, দেখো বলছে পরমাণুতে তোমার ইলেকট্রন, পরমাণুতে যে ইলেকট্রন প্রথমে কোথায় ঢুকবে, নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করবে, অর্থাৎ যার শক্তি কম তার মধ্যে আগে প্রবেশ করে, এবং এরপর ক্রমান্বয়ে কোথায় যাবে, উচ্চ শক্তির অরবিটালে কি করবে, প্রবেশ করবে। দেখো সেজন্য আমরা ইলেকট্রন বিন্যাসের সময় দেখো প্রথমে ইলেকট্রন ঢুকবে হচ্ছে কম শক্তি সম্পন্ন উপশক্তি স্তর, তারপর উচ্চ শক্তি সম্পন্ন উপশক্তি স্তরে ঢুকবে। যেমন আমি যদি তোমাদেরকে ইলেকট্রন বিন্যাসের যে ক্রম আছে, ক্রমটা যদি একটু লিখে তোমাদেরকে দেখাই, 1s 2s 2p, এটা আমরা ইজিলি শিখে ফেলতে পারবো, আমি টেকনিক শিখিয়ে দেবো, 3s 3p এবং কি 4s, ঠিক আছে। এখন দেখো ইলেকট্রন প্রথমে এখানে প্রবেশ করে, তারপরে এখানে আমরা ঢুকাবো, তারপরে এই জায়গায় প্রবেশ করবে, এরপর প্রবেশ করবে এখানে, এরপর এখানে, তাহলে ক্রমান্বয়ে এভাবে প্রবেশ করবে। কেন প্রথমে ইলেকট্রন এখানে প্রবেশ করবে, দেখো এখানে n প্লাস l এর মান কত, 1 প্লাস 0, তাহলে এটার n প্লাস l এর মান হচ্ছে 1, আর এটার কত, এটা হচ্ছে কি 2, s এর জন্য এর মান হচ্ছে 0, তাহলে 2 প্লাস 0, তাহলে এটার কত হয়, n প্লাস l এর মান হয় 2। তাহলে দেখো এটার n প্লাস l এর মান যেহেতু কম, সেজন্য তার শক্তি কম, এর শক্তি বেশি, সেজন্য ইলেকট্রন আগে এখানে প্রবেশ করবে, এরপর এখানে প্রবেশ করবে। এটাই ইলেকট্রন বিন্যাসের নীতি। দেখো কি বলছে, ইলেকট্রন বিন্যাসের সময় ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তি সম্পন্ন অরবিটালে কি করবে, প্রবেশ করবে, ঠিক আছে। সেজন্য আগে নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করবে, তারপর কোথায় যাবে, ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে যাবে, এরপর এটাতে যাবে, ঠিক আছে। এখন এরপর এটাতে যাওয়ার পর দেখো 2s এবং 2p দুইটাই তো 2 নম্বর কক্ষপথে আছে। এখন প্রথমে 2s এ ঢুকবে, তারপর 2p তে ইলেকট্রন ঢুকবে, ঠিক আছে। কেন কেন এরকম হচ্ছে, দেখো 2s এর জন্য n প্লাস l এর মান কত, শক্তি 2 প্লাস কত 1, তাহলে এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 3, তাহলে এখানে দেখতে পাচ্ছ 2s এর জন্য n প্লাস l এর মান হচ্ছে 2, আর 2p এর জন্য n প্লাস l এর মান হচ্ছে 3। তাহলে কার শক্তি তোমার কি বলে, কার শক্তি বেশি, এর শক্তি হচ্ছে বেশি, এর শক্তি হচ্ছে কম। তাহলে প্রথমে কোথায় ঢুকবে, কম শক্তি সম্পন্ন অরবিটালে প্রবেশ করবে, এরপর বেশি শক্তি সম্পন্ন অরবিটালে কি করবে, ইলেকট্রন প্রবেশ করবে। এরপর দেখো 3s এবং 3p এই দুইটার মধ্যে যদি একটু লক্ষ্য করো, এই দুইটার মধ্যে 3 প্লাস কত হয়, n প্লাস l এর মান হয় 0, তাহলে কত হয় 3, আর এখানে n প্লাস l এর মান কত হয় 3 প্লাস 1, তাহলে কত হয় 4, ঠিক আছে। তাহলে এই আচ্ছা ঠিক আছে, এই ব্যাপারটা এখানে ঠিক আছে। আমরা যদি এই দুইটার ক্ষেত্রে লক্ষ্য করি, 3 প্লাস কত 0, এটা হচ্ছে 3, আর এটা হচ্ছে 2 প্লাস 1, এটা হচ্ছে কত 3, তাহলে এই দুইটার মধ্যে তো শক্তি সমান, তো ইলেকট্রন প্রথমে কেন এটা এখানে প্রবেশ করছে, কারণ হচ্ছে আমি বলেছিলাম যদি শক্তি সমান হয় তাহলে সেক্ষেত্রে ইলেকট্রন প্রবেশ করবে হচ্ছে যার মধ্যে n এর মান কম তার মধ্যে আগে, ঠিক আছে। যদি দুইটার মধ্যে n প্লাস l এর মান যদি সমান হয়, তাহলে ধরে নিবা হচ্ছে যার মধ্যে n এর মান ছোট তার শক্তি কম, সেখানে ইলেকট্রন কী করবে, আগে প্রবেশ করবে। তাহলে ইলেকট্রন বিন্যাসের নিয়মটা আমরা বুঝে গেছি। আমরা যখন ইলেকট্রন বিন্যাস করব পরমাণুর, তখন কিন্তু ইলেকট্রনগুলো প্রথমে প্রবেশ করবে হচ্ছে কম শক্তি সম্পন্ন অরবিটালে, এরপর ক্রমান্বয়ে উচ্চ শক্তি সম্পন্ন অরবিটালগুলোতে কী করবে, প্রবেশ করবে। সো আমাদের এই যে নিম্ন থেকে উচ্চক্রমে এক অরবিটালগুলোকে প্রথমে সাজাতে হবে, সাজিয়ে মুখস্থ করতে হবে, তারপর আমরা ইলেকট্রন বিন্যাস করতে পারবো। সো আমরা এই উপশক্তি স্তরগুলোর শক্তির নিম্ন থেকে উচ্চক্রমে সাজিয়ে মুখস্থ করে ফেলবো প্রথমে, এরপর আমরা ইজিলি ইলেকট্রন বিন্যাস করতে পারবো। মুখস্থ করাটা আমি টেকনিক বলে দিচ্ছি, ইজিলি তোমরা মুখস্থ করতে পারবে। দেখো প্রথমে আমরা এতটুকু প্রথমে এক লাইনে মুখস্থ করে ফেলবো, সেটা হচ্ছে দেখো ইলেকট্রন বিন্যাসের জন্য এই লাইনটা অবশ্যই মুখস্থ লাগবে তোমাদের, 1s 2s 2p 3s 3p 4s। তাহলে খেয়াল করো তো, 1s 2s 2p 3s 3p 4s, এতটুকু প্রথমে তো সবারই আশা করছি মুখস্থ হয়ে যাবে, কারণ এতটুকু যদি মুখস্থ করতে পারো তাহলে তুমি আমাদের 20টা মৌল, প্রথম 20টা মৌল অর্থাৎ হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম পর্যন্ত 20টা মৌলের ইলেকট্রন বিন্যাস তুমি করতে পারবা, ঠিক আছে। তাহলে কি দেখতে পাচ্ছ, 1s, তারপর হচ্ছে কি 2s 2p, তারপর হচ্ছে 3s 3p 4s, ঠিক আছে। এতটুকু যদি মুখস্থ করো, এরপরের বিষয়টা কিন্তু খুবই সহজ। দেখো এরপরে কি দেব আমরা,
এরপর হচ্ছে দেখো আমরা জানি হচ্ছে ডিপিএস, ঠিক আছে, ব্যাংকে একটা অ্যাকাউন্ট সিস্টেম আছে, আমরা বলি ডিপিএস, নির্দিষ্ট সময়ের জন্য টাকা যেখানে জমা রাখে এবং সময়ের পর মূল টাকার সাথে ইন্টারেস্ট যোগ করে, তাই না? তো ওই ডিপিএস থেকে মনে রাখবো। তাহলে আমরা এই লাইনের পর আমরা দুইবার ডিপিএস বসাবো, ডিপিএস ডিপিএস, ঠিক আছে, দুইবার ডিপিএস উচ্চারণ করব, ডিপিএস ডিপিএস। এখন বলো ভাইয়া দুইবার যদি ডিপিএস হয়, ঠিক আছে, সামনের নাম্বারটা কত হবে? এখানে যে সামনে যে নাম্বারটা আছে এটা কত হবে? দেখো সামনে ডি এর আগে কি আছে? এস, এস এর সামনে কত নাম্বার আছে? 4, ঠিক আছে। তাহলে এখানে হবে কত জানো? এখানে হবে 4 থেকে 1 কম। এস এর আগে যে নাম্বারটা থাকবে তার থেকে 1 কম হলে কত হয়? 3। তাহলে এখানে 3 বসাবা, 3 4 5, এভাবে যাবা 3 4 5। এখন আসো আবার ডি আসলো, তাহলে ডি এর সামনে এখানে নাম্বারটা কত হবে? দেখো এটা বসানোর জন্য ডি এর আগে এস এর দিকে লক্ষ্য করব। এস এর মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? এস এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি 5, তাহলে 5 থেকে যদি 1 কম বলো তাহলে কত হয়? 4। তাহলে এটা কি হবে? 4D 5P 6S, ঠিক আছে। এখন 6S এর পর এরপর কি বলবো? এরপর হচ্ছে 5F, ঠিক আছে। 5F বসানোর পর আবার ডিপিএস, ঠিক আছে, আবার ডিপিএস, তারপর বসাবো 4F, 4F এর পর 5F বসাবো, 5F এর পর আবার বলবো আবার ডিপিএস, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে একদম ডিপিএস ডিপিএস, সবগুলো আমরা ইজিলি মনে রাখতে পারি। তাহলে দেখো প্রথমে আমরা অতটুকু মনে রাখবো, তারপর ডিপিএস দুইবার, তারপর 4F বসে ডিপিএস, আবার 5F বসে ডিপিএস। এখানে নাম্বারটা কত হবে যদি একটু দেখে নিই আমরা। দেখো ডি এর আগে নাম্বারটা কত হবে? দেখো ডি এর পূর্বে এস এর দিকে লক্ষ্য করবো, তো এখানে এস এর মধ্যে কত আছে? 6, 6 থেকে 1 কম বলবো 5, তাহলে 5D 6P এবং কি 7S। তারপর এখানে দেখো এখানে ডি ডিপিএস, এখানে নাম্বারটা কত হবে? পূর্বে এস আছে, এস এর আগে আছে 7, 7 থেকে কম হলো 6, তাহলে 6D 7P 8S। তো আশা করি এই লাইনটা তোমরা মুখস্থ করতে পারবা। এই লাইনটা যদি মুখস্থ করে ফেলো, এই লাইনের মধ্যে যে উপশক্তি স্তরগুলো এগুলা কিভাবে সাজানো আছে? এগুলো হচ্ছে শক্তির নিম্ন থেকে উচ্চক্রমে কি আছে? সাজানো আছে। এটা শক্তি সবচেয়ে কম, তারপর এটা একটু বেশি, এটা একটু বেশি, এটা একটু বেশি, এটার আরও বেশি, এটার আরও বেশি, এভাবে যত সামনে যাব শক্তির পরিমাণ তত বাড়তে থাকবে। এবং সবচেয়ে বেশি শক্তি সম্পন্ন অরবিটাল হচ্ছে কোনটা? 8S। সেজন্য ইলেকট্রন ঢুকতে ঢুকতে এবং সব শেষে কোথায় প্রবেশ করবে? 8S এর মধ্যে প্রবেশ করবে। এটাই ইলেকট্রন বিন্যাসের নীতি। ইলেকট্রন প্রথমে কম শক্তি সম্পন্ন অরবিটালে প্রবেশ করবে, এরপর ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালগুলোতে প্রবেশ করতে থাকবে, ঠিক আছে। এখন চলো আমরা একটা ইলেকট্রন বিন্যাস করে দেখি। ধরো আমরা তোমাদেরকে যদি বলি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করো, ঠিক আছে। আচ্ছা তোমাদেরকে যদি বলি আমি, ধরো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করো, ঠিক আছে, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করো। তাহলে এক্ষেত্রে ধরো সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে আমরা জানি 11। তাহলে আমরা ইলেকট্রন বিন্যাস করলে প্রথমে হচ্ছে 1s এ ঢুকবে। 1s এর মধ্যে কয়টা ইলেকট্রন থাকতে পারে? 2টা, 1s2। তারপর হচ্ছে 2s এর মধ্যে 2s2। আমরা তো এটা জানি না, s এর মধ্যে 2টা ইলেকট্রন, p-তে সর্বোচ্চ থাকতে পারে 6টা, d-তে 10টা এবং f-এ 14টা, ঠিক আছে। এর চাইতে বেশি ইলেকট্রন থাকতে পারবে না। তারপর 1s2 2s2, তারপর 2p কত? 2p 6, তারপর হচ্ছে 3s, 3s-এ কত দেবো? দেখো এখানে 2টা ইলেকট্রন আছে, কয়টা? সোডিয়ামের মধ্যে আছে 11টা ইলেকট্রন। তাহলে 2s এর মধ্যে 2টা ইলেকট্রন, 1s-এ 2টা ইলেকট্রন, 2s-এ 2টা, 4টা, 2p-তে 6টা, 10টা, আর বাকি আছে কয়টা ইলেকট্রন? একটা ইলেকট্রন। সেই একটা ইলেকট্রনটা ঢুকবে 3s-এর মধ্যে, ঠিক আছে। এভাবে হবে। এখন তোমাকে যদি বলি ধরো ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস করো, ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস কত? পারমাণবিক সংখ্যা হচ্ছে 20। তাহলে ইলেকট্রন বিন্যাস করলে কত হয়? 1s2 2s2 2p6 3s2 3p কত হবে? 6। দেখো আমরা এইভাবে মানে প্রবেশ করাইলাম ইলেকট্রনকে, প্রথমে 2s, তারপর 1s-এ, তারপর 2s-এ, তারপর 2p-তে, তারপর 3s-এ, তারপর 3p-তে, এরপর আছে কি 4s। 4s-এর মধ্যে কয়টা? 2টা। তাহলে দেখো এভাবে করলে আমরা কয়টা ইলেকট্রন পাইলাম? এখানে 20টা ইলেকট্রন ঢুকছে। দেখো এখানে 4টা, 4 6 10, 10 2 12, 12 আর 6 18, 18 আর 2 20টা ইলেকট্রন এখানে প্রবেশ করছে, ঠিক আছে। তাহলে একইভাবে তোমাকে যদি বলি আয়রনের ইলেকট্রন বিন্যাস করো, একইভাবে যদি তোমাকে বলি আয়রনের ইলেকট্রন বিন্যাস করো, তাহলে তুমি কীভাবে করবা? আয়রনের পারমাণবিক সংখ্যা, ইলেকট্রন বিন্যাস করতে হলে অবশ্যই পারমাণবিক সংখ্যা জানা থাকতে হবে, নাহলে আমরা ইলেকট্রন বিন্যাস করতে পারবো না। আয়রনের ইলেকট্রন বিন্যাস করলে আয়রন হচ্ছে 26, পারমাণবিক সংখ্যা হচ্ছে 26, তার মধ্যে কিন্তু 26টা প্রোটন আছে এবং স্বাভাবিক অবস্থায় 26টা ইলেকট্রন থাকবে। এখন এই 26টা ইলেকট্রনগুলো কীভাবে উপশক্তি স্তরের ভিতরে থাকবে? প্রথমে ঢুকবে কোথায়?
আমরা প্রথমে দেখো 1s এর মধ্যে 1s2, তারপর 2s এর মধ্যে যাবে, 2s এর মধ্যে 2টা, তারপর হচ্ছে 2p-তে 6টা, তারপর 3s2, তারপর হচ্ছে 3p কত 6, তারপর হচ্ছে 4s2, 4s এর পর কি হয় dps, ডি বসবে, কত ডি বসবে 3d, s থেকে এক কম, s এর সামনে 4 আছে না, 4 থেকে এক কম মানে 3d। তাহলে এতটুকু পর্যন্ত আমরা জানি 20টা ইলেকট্রন জায়গা দখল করে, এখানে 20টা ইলেকট্রন আছে, আর কয়টা বাকি আছে 20 হলে 26 হলে আর 6টা ইলেকট্রন বাকি আছে, এই 6টা ইলেকট্রন ঢুকবে হচ্ছে ডিতে, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা ইলেকট্রন বিন্যাসগুলো চাইলে করে ফেলতে পারি, ঠিক আছে। তো ইলেকট্রন বিন্যাস করার জন্য আমাদেরকে অবশ্যই এই যে উপশক্তি স্তরগুলোকে আমরা শক্তির নিম্নতম থেকে উচ্চক্রমে আমরা কি রাখবো, মুখস্থ রাখবো। শক্তির থেকে নিম্ন থেকে উচ্চক্রমে এই ব্যাপারটা আমরা মুখস্থ রাখবো। আমরা আশা করি যে টেকনিক শিখিয়ে দিয়েছি এটা দিয়ে কয়েকবার প্র্যাকটিস করলে তোমরা পারবা। তো এবং এস এর মধ্যে 2টা, পিতে সর্বোচ্চ 6টা, এটা তো আমরা জানি ইলেকট্রন কোনটাতে কয়টা থাকবে, ডিতে 10টা, এফ এর মধ্যে সর্বোচ্চ 14টা, ঠিক আছে। ধরো ডির মধ্যে 10টা ইলেকট্রন থাকে সর্বোচ্চ, এর থেকে কম থাকতে পারবে কিন্তু বেশি থাকতে পারবে না। ডি এর মধ্যে 1টা থাকতে পারে, 2টা থাকতে পারে, 3টা থাকতে পারবে। ডি এর মধ্যে সর্বোচ্চ 10টা ইলেকট্রন থাকতে পারে, কিন্তু ডি এর মধ্যে কখনো 11টা ইলেকট্রন থাকতে পারবে না। তো ইলেকট্রন বিন্যাসের সময় আমরা এই ব্যাপারগুলো লক্ষ্য করবো। সো এরপর দেখো আমরা কি দেখবো, এরপর আমরা যে বিষয়গুলো লক্ষ্য করবো হচ্ছে ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস। দেখো কিছু ইলেকট্রন বিন্যাস হচ্ছে তোমার ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস, যেমন ধরো এগুলোর মধ্যে কে কে আছে আমরা যদি একটু দেখি। ক্রোমিয়ামের মধ্যে ইলেকট্রন বিন্যাস হচ্ছে কত, ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত 24, ঠিক আছে। ক্রোমিয়ামের যদি ইলেকট্রন বিন্যাস করো সাধারণ নিয়মে তাহলে কি হয়, এক্ষেত্রে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 20টা, তারপর হচ্ছে 3d কত হবে, 3d কত হওয়ার কথা 20টা পর্যন্ত যদি চলে যায় তাহলে কি হওয়ার কথা, এখান থেকে আর আছে 4টা ইলেকট্রন কোথায় দেওয়ার কথা, ডি এর মধ্যে। কিন্তু এ ধরনের ইলেকট্রন বিন্যাসটা কি নয়, এটা হচ্ছে সঠিক নয়, বা এটা করলে তোমার ভুল হবে, ঠিক আছে। এখন তাহলে কোন ইলেকট্রন বিন্যাসটা সঠিক বলা হচ্ছে হুন্ডের নিয়ম অনুসারে। তাহলে কোন ইলেকট্রন বিন্যাসটা সঠিক হবে সেটা জানার আগে আমরা একটা বিষয় জানি। হুন্ডের নিয়ম অনুসারে বলা হয়েছে কি, পূর্ণ ও অর্ধপূর্ণ অরবিটাল অধিক সুস্থিতিশীল। পূর্ণ বা কি অর্ধপূর্ণ অরবিটাল কি হবে, অরবিটাল অধিক সুস্থিতিশীল হবে। তাহলে লক্ষ্য করো, অর্থাৎ তুমি যদি দেখো পি এর মধ্যে কয়টা ইলেকট্রন থাকে, পি এর মধ্যে 6টা ইলেকট্রন থাকলে পূর্ণ, আর যদি পি এর মধ্যে 3টা ইলেকট্রন থাকে তাহলে পি হচ্ছে অর্ধপূর্ণ। তাহলে পি যদি পূর্ণ অবস্থায় থাকে অর্থাৎ পি এর ভিতরে যদি 6টা ইলেকট্রন থাকে, অথবা পি যদি অর্ধপূর্ণ অর্থাৎ 3টা ইলেকট্রন থাকে, এই অবস্থাগুলা খুবই সুস্থিতিশীল এবং পরমাণু চাই সবসময় এটাই চাইবে তাদের মধ্যে যেন ধরো পি বা ডি যে অরবিটালগুলো আছে তাদের মধ্যে ইলেকট্রন দ্বারা হয়তো পূর্ণ থাকুক নয়তো অর্ধপূর্ণ থাকুক। তাহলে এভাবে থাকলে কি হবে, তোমার ইলেকট্রন বিন্যাসটা অধিক সুস্থিতিশীল হবে। যেমন ধরো ডি এর মধ্যে কয়টা ইলেকট্রন থাকে, 10টা। ডি এর মধ্যে 10টা ইলেকট্রন থাকে সর্বোচ্চ, 10টা থাকলে পূর্ণ অবস্থায় থাকবে। ডি যদি অর্ধপূর্ণ হয় তাহলে ডি এর মধ্যে কয়টা ইলেকট্রন থাকবে, 5টা, ঠিক আছে। তাহলে এরকম হুন্ডের নীতি অনুসারে আমরা কি দেখলাম, দেখো হুন্ডের নীতি কি বলছে, এটা ব্যাপারটা একটু লক্ষ্য করি। হুন্ডের নিয়ম অনুসারে বলছে কি, পূর্ণ এবং কি অর্ধপূর্ণ অরবিটালগুলো অধিক সুস্থিতিশীল। অর্থাৎ পি অরবিটালটা যদি যেমন ধরো 6টা থাকে পূর্ণ, 3টা থাকলে অর্ধপূর্ণ, তাহলে এই বিষয়টা অধিক সুস্থিতিশীল হবে। এই ক্ষেত্রে মানে সকল পরমাণু চাইবে এই ধরনের একটা কাঠামো অর্জন করতে। ডি এর মধ্যে 10টা থাকলে পূর্ণ, 5টা থাকলে হচ্ছে অর্ধপূর্ণ। যেমন ধরো এফ এর মধ্যে সর্বোচ্চ পূর্ণ অবস্থায় কয়টা ইলেকট্রন থাকবে, 14টা, সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 14টা, আর যদি অর্ধপূর্ণ হয় তাহলে হবে 60টা। তাহলে সকল অরবিটালগুলা কোন অবস্থায় অধিক বেশি সুস্থিতিশীল বা অধিক বেশি স্টেবল বা সুস্থিতিশীল থাকবে, কখন, অর্ধপূর্ণ এবং পূর্ণ অবস্থায়। সো এখন আসো একটা বিষয় লক্ষ্য করো, তাহলে এই ব্যাপারটা যদি আমরা একটু জানি, যদি আমরা এই ব্যাপারটা একটু লক্ষ্য করি, দেখো এই ব্যাপারটা যদি আমরা একটু লক্ষ্য করি, পূর্ণ এবং অর্ধপূর্ণ অবস্থায় অধিক সুস্থিতিশীল। এখন দেখো এখানে আমাদের ডি কি আছে, D4 আছে। আচ্ছা ডি কত হলে অর্ধপূর্ণ হবে, D5 হলে, সেজন্য কি হবে, এখান থেকে একটা ইলেকট্রন 3Dতে প্রবেশ করবে। তাহলে এবং শেষের দিকে ইলেকট্রন বিন্যাসটা কত হবে, 4s হবে এখানে 1, এবং 3D কত হবে
5 হবে, ঠিক আছে। ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে এরকম হবে, এরকম দিলে ভুল এবং এভাবে করলে কি হবে, সঠিক হবে। অর্থাৎ আমরা ডি অরবিটালটাকে ডি এর মধ্যে আমরা স্বাভাবিক নিয়মে যদি করি আমরা ডি এর মধ্যে কয়টা ইলেকট্রন পাবো, ডি এর মধ্যে পাচ্ছি 4টা ইলেকট্রন। তাহলে এই 4টা ইলেকট্রন থাকলে আরেকটা ইলেকট্রন থাকলে সে অর্ধপূর্ণ হতে পারে, অর্ধপূর্ণ হলে তার ইলেকট্রন বিন্যাসটা অধিক সুস্থিতিশীল হবে। সেজন্য সে কি করবে, একটা ইলেকট্রন কোথা থেকে গ্রহণ করবে, 4s থেকে নিয়ে সে 3d কি হয়ে যাবে, 5 হয়ে যাবে। সেজন্য আমাদের ক্রোমিয়ামের যে ইলেকট্রন বিন্যাস সেটা হবে কীরকম, 4s1 3d 5 হবে, ঠিক আছে। তাহলে আমাদের লাস্টের দিকে ইলেকট্রন বিন্যাসটা কী হবে, 4s1 হবে এবং 3d কত হবে, 5 হবে। এরকম সঠিক ইলেকট্রন বিন্যাসটা হবে এরকম। এখন একইভাবে যদি তুমি দেখো কপারের ক্ষেত্রে, কপার হচ্ছে 29, এক্ষেত্রে তুমি যদি দেখো 1s2, ঠিক আছে, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2। তাহলে 4s2 হলে কয়টা ইলেকট্রন, এখানে 4s2 পর্যন্ত আমি বলেছিলাম 20টা ইলেকট্রন, তারপর আছে কত 3d, তাহলে আমার আছে কয়টা ইলেকট্রন, 29টা ইলেকট্রন আছে, তাহলে এখানে হবে 9, ঠিক আছে। এখন দেখি বলতো এই ইলেকট্রন বিন্যাসটা কিন্তু সঠিক হবে না, কারণ হচ্ছে দেখো আমাদের ডি পূর্ণ হওয়ার জন্য আর কয়টা ইলেকট্রন প্রয়োজন, আর একটা ইলেকট্রন প্রয়োজন। সেজন্য সে কি করবে, সেই 4s থেকে একটা ইলেকট্রন কোথায় নিবে, 3dতে চলে যাবে, ফলে 3dতে হয়ে যাবে 10 এবং 4s হয়ে যাবে 1, এবং এভাবে করলে ইলেকট্রন বিন্যাসটা কি হবে, সঠিক হবে। তাহলে তোমরা কি বলবা যে স্বাভাবিক নিয়মে করলে কেন সঠিক হচ্ছে না, কারণ আমরা জানি হুন্ডের নিয়ম অনুসারে পূর্ণ এবং অর্ধপূর্ণ অরবিটাল অধিক সুস্থিতিশীল। সেজন্য আমরা 3d9 এই 4s থেকে একটা ইলেকট্রন তোমার 3dতে প্রবেশ করে 3d9 এর পরিবর্তে 3d10 হবে। কিন্তু এমনি স্বাভাবিকভাবে হওয়ার কথা হচ্ছে কীরকম, 4s2 3d কি 9, কিন্তু সুস্থিতিশীলতার জন্য একটা ইলেকট্রন এখান থেকে জাম্প করে 3dতে প্রবেশ করবে এবং 3d10 হবে। তাহলে এটা হবে তোমার কি সঠিক ইলেকট্রন বিন্যাস। একইভাবে তোমরা চাইলে করতে পারো সিলভার হচ্ছে 47, এটা চাইলে তোমরা করে দেখতে পারো, এখানেও ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস দেখতে পাবা। তারপর তোমরা দেখতে পারো গোল্ডের মধ্যেও আছে, গোল্ড করে দেখলে এটাও ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস। অর্থাৎ পূর্ণ বা অর্ধপূর্ণ করার জন্য অরবিটালকে কি করবে, ইলেকট্রন একটা 4s থেকে তোমার কোথায় চলে যাবে, ডিতে চলে যাবে, ঠিক আছে। তো আমরা এইগুলা হচ্ছে তোমাদের কাজ দিলাম, একটা হচ্ছে সিলভার, একটা হচ্ছে গোল্ড, এগুলা তোমরা দেখবে, এগুলো হচ্ছে ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে। তাহলে এই দুইটা ইলেকট্রন বিন্যাস, একটা হচ্ছে ক্রোমিয়াম, একটা হচ্ছে কপার, এই দুইটা বেশি আসে। তো এগুলাও তোমরা জেনে রাখবা, তো এগুলাও আসতে পারে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস নিয়ে কথা।